আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার সাউন্ড ক্লিয়ার কিনা সেটা একটু জানান। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দিয়ে দেই। আর হচ্ছে আমার পেজেও থেকে একটু গ্রুপে শেয়ার দিয়ে দেই। আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটি যারা প্রথম করতেছেন তাদেরকে বলবো আপনি পুরো ক্লাসটা করেন, তাহলে এই কোর্সটা সম্পর্কে জেনে যাবেন। এই কোর্সের বাকি ক্লাসগুলো ইউটিউবে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের 13তম লাইভ ক্লাস। এটা হচ্ছে আমাদের 13তম লাইভ ক্লাস। আমি একটু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়ে দেই, এখনো যেহেতু আমি শেয়ার দিতে পারি নাই, তো একটু দিয়ে দিয়েই আমরা ক্লাসটা শুরু করে দেব। আমরা আজকের ক্লাসে পরিমাপের পার্ট 2 দেখব। পার্ট 2 বলতে আমরা আগের ক্লাসে প্রায় 30টির মতো অঙ্ক করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। আপনারা যারা আমার রেগুলার ক্লাস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নিউ তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি সম্পূর্ণ ক্লাসটা দেখুন। দেখার পরে আপনি পুরো কোর্সটা সম্পর্কে জেনে যাবেন। আজকে আমরা পাটিগণিতের 13 নাম্বার ক্লাস করতেছি, অর্থাৎ এগুলো সবই পাটিগণিতের অঙ্কই। আমরা হচ্ছে এরপরের ক্লাসে আমরা ডিরেক্ট বীজগণিতে চলে যাব। এর কারণ হচ্ছে মাঝখানে আরো কিছু পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে, ওইগুলো আবার শেষের দিকে করব। তো এই ক্লাসটা হচ্ছে পাটিগণিতের আপাতত শেষ বলা যেতে পারে। এরপরেই আমরা বীজগণিতের চ্যাপ্টারগুলো শুরু করব। এরপরে আবার বাকি যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আবার করব। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে পরিমাপের পরিমাপের অঙ্কগুলা দেখব। আমি একটু আমার গ্রুপে শেয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে ভালো হবে। আর আপনারাও একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিন, তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। আমি একটু সাউন্ডটা তাহলে চেক করে নেই যে আসলে ঠিক আছে কিনা। আদারওয়াইজ তো সাউন্ডে প্রবলেম থাকলে অনেকেরই ক্লাস করতে ভালো লাগবে না। আর ক্লাসের মাঝখানে ক্যামেরা অফ হয়ে গেলে আমাকে একটু কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে আমাকে জানাবেন। মেসেজ না দিয়ে কল দিবেন, যে কেউ একজন কল দিয়ে জানাবেন যে হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে গেলে আমাকে একটু জানাবেন। যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারাই একটু কল দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করব। আমরা সেটা দিয়েই শুরু করি। ফার্স্টেই হচ্ছে আমরা 31 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করব। আমরা 30 পর্যন্ত করেছিলাম। আজকের ক্লাসে আমরা পরিমাপটা শেষ করব। তো ক্লাসটা একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা হচ্ছে 31 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করতেছি। দেখুন এই প্রশ্নটা কি বলা হয়েছে। একটি আয়তাকার লোহার একটি আয়তাকার আয়তাকার লোহার একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য টুকরার দৈর্ঘ্য একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য এই 8.8, আমি ইংলিশে এগুলো একটু লিখি, 8.8 সেন্টিমিটার। এটা কিন্তু 4 না, 8.8 সেন্টিমিটার। আর হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে 6.4 সেন্টিমিটার। এবং উচ্চতা ও উচ্চতা উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার। লোহার তুলনায় পানি 7 গুণ লোহার তুলনায় লোহার তুলনায় তুলনায় পানি 7.5 গুণ ভারী। 5 গুণ ভারী। লোহার টুকরার ওজন নির্ণয় করুন। এই লোহার
টুকরার ওজন নির্ণয় করুন, এটা আপনাকে নির্ণয় করতে বলতেছে। তাহলে এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে আমরা এইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে কিভাবে ওজন নির্ণয় করব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে আসলে কোনো বস্তুর ওজনের কি সম্পর্ক রয়েছে, এই বিষয়টা আমরা কিভাবে নির্ণয় করব, এই জায়গাটাতেই একটু জটিলতা। আদারওয়াইজ কিন্তু একদমই সহজ একটা অঙ্ক এটা। তাহলে এই জায়গায় একটা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই জিনিসটা মুখস্থ রাখতে পারেন, এই জিনিসটা মুখস্থ রাখতে পারেন, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। 1 ঘন সেন্টিমিটার, এই যে দেখুন 1 ঘন সেন্টিমিটার, এই 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, 1 গ্রাম। এই জায়গাটায় এই জিনিসটা মনে রাখতে পারলে অঙ্কটা হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি এই যে ঘন সেন্টিমিটার মানে কি আয়তন, কারণ হচ্ছে ঘন কিভাবে হয় কিউব, অর্থাৎ এইখানে 3টা সেন্টিমিটারের গুণফল। তাহলে এটা ঘন সেন্টিমিটার মানে হচ্ছে কি এটা আয়তন। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে আমরা যে কোনো কিছুই পাই না কেন সেটা ঘন সেন্টিমিটারে নেব এবং সেটা পানির ওজনের সাথে তুলনা করব, এরপরে সেইখান থেকে আমরা ওই বস্তুর ওজনটা বের করে ফেলবো। তাহলে আমরা এই অঙ্কটাই করি। একটা আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার। তাহলে এই লোহার টুকরার আয়তন কত, আমরা সলিউশনটা এই জায়গা থেকেই শুরু করব। আমি এই যে এটা লিখছি না, আপনিও প্রথমে এটা লিখে নেবেন যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এই 1 গ্রাম। এটা আপনি ফার্স্টে লিখলেন, লিখার পরে আপনি লিখবেন যে লোহার, এই যে লোহার আয়তন কত সেটা আপনি বের করে ফেলুন, লোহার আয়তন। তাহলে এটা আপনি বের করবেন, এটা লেখার পর আপনি বের করেন লোহার আয়তন, লোহার আয়তন, লোহার আয়তন। তাহলে দেখুন তো লোহার আয়তন এইখানে আমরা সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাহলে এটা আমার জন্য আরো ভালো হয়েছে। যদি এইখানে মিটারে দেওয়া থাকতো তাহলে আমরা এইখানেই সেন্টিমিটারে নিয়ে নিতাম, আদারওয়াইজ সেন্টিমিটারে কনভার্ট করা কিন্তু একটু ঝামেলা হতো। যেমন হচ্ছে আপনার সেন্টিমিটারের ব্যাপারটা যদি আমি আরেকটু বলি, আপনাকে যদি আমি বলি যে 10 ঘনমিটারকে 10 ঘনমিটার, এই 10 ঘনমিটার সমান সমান কত সেন্টিমিটার, আপনি পারবেন এটা বের করতে কত সেন্টিমিটার? 10 ঘনমিটার সমান সমান কত সেন্টিমিটার, আপনি এটা পারবেন? দেখুন এইখানে ঘনমিটার থেকে যখন সেন্টিমিটারে যাবেন, আমরা তো জানি যে মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে হবে না, আপনাকে 3টা 100 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ এই যে ঘন থেকে যাচ্ছেন, তাহলে কত ঘন সেন্টিমিটার, তখন আপনাকে 10 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, আপনাকে এইভাবে 3টা দিয়ে গুণ করতে হবে, আদারওয়াইজ হবে না। এই ব্যাপারে আমার একটা ভিডিও রয়েছে, সেটা আপনি দেখে নেবেন, কারণ হচ্ছে ওইটা ইউটিউবেই রয়েছে। আপনি যদি ওইটা দেখে নেন তাহলে আপনার এই একক ট্রান্সফারে আর কোনো প্রবলেম হবে না। এই একক ট্রান্সফারটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেমের বিষয় হয়ে দাঁড়ায় অনেকের জন্যই। তাহলে ওই জায়গাটা ক্লিয়ার করবেন। তাহলে আয়তন কিভাবে বের করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমি একটু লিখেই দিব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তারপর আমি এই মানগুলা বসাবো, এই মানগুলো আপনি আলাদা রাফ করে গুণ করে নেবেন। আশা করি দশমিকের গুণ পারেন, যদি না পারেন তাহলে আপনাকে বেসিকের ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, তাহলে দশমিকের গুণগুলা পারবেন। মেন কথা হচ্ছে আপনি এই সংখ্যা মানে এই দশমিক তুলে দিয়ে গুণ করে তারপরে হচ্ছে 3 ঘর এইদিকে দশমিক দিয়ে দিলেও হবে। আশা করি ওইটা আপনি করতে পারবেন। আমি হচ্ছে আর এইখানে আলাদা করে গুণ করতেছি না, আমি হচ্ছে মানটা দেখে লিখে ফেলি। বইয়ের ভিতরে যে মানটা দেওয়া রয়েছে এটাকে গুণ করলে কত ঘন সেন্টিমিটার হবে? 140.8 ঘন সেন্টিমিটার হবে, 140.8 ঘন সেন্টিমিটার হবে। এটা কি লেখা দেখা যাচ্ছে? দেখে নেই আমি, এটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা এই ঘন সেন্টিমিটার কি পেয়ে গেলাম? লোহার ওজন মানে আয়তন পেয়ে গেলাম। এখন আমরা লোহার ওজন বের করতে হবে, তাই না? আমরা তো লোহার আয়তন পাইছি। এখন দেখুন লোহার আয়তন থেকে ডিরেক্টলি লোহার ওজন বের করা যাবে না, কারণ আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে পানির ওজন থেকে
ওজন বের করা যায়, মানে পানির পরিমাপ থেকে, পানির পরিমাপ যেটা সেন্টিমিটারে থাকবে ওইখান থেকে আমরা পানির ওজন বের করতে পারি। তাহলে আমাদের এই লোহার আয়তনটাকে পানির আয়তনে নিয়ে নিতে হবে। তাহলে লোহার আয়তন সমান সমান কতটুকু পানির আয়তনের সমান সেটা আমাকে দেখতে হবে। এইখানে বলে দিয়েছে লোহার তুলনায় পানি 7.5 গুণ ভারী। তাহলে লোহার তুলনায় পানি 7.5 গুণ ভারী। তাহলে এই যে লোহার আয়তনটা এটার চাইতে এই যে 7.5 গুণ বেশি হবে। এইটাই হচ্ছে এইখানের মূল মেইন প্রবলেমটা, যে আমরা লোহার আয়তন থেকে কিভাবে পানিতে যাব। কারণ এই যে এইখানে এই কথাটা বলা আছে লোহার তুলনায় পানি এত গুণ ভারী, তাহলে আয়তনটাও এত গুণ বেশি বাড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে। তাহলে লোহার আয়তনটা যদি বাড়িয়ে দেই তাহলেই আমাদের ওই পানির আয়তনের চলে যাবে। তাহলে এইখানে গুণ করে দেব আমরা। তাহলে এইখানে আমরা লোহার আয়তন এইখানে লোহার আয়তনটাই আমরা কি করতেছি এইখানে গুণ করে দেব। এখন এইখানে বাংলা কথাটা কি লিখতে পারি, যে লোহার তুলনায় পানি যেহেতু 7.5 গুণ ভারী, তাই লোহার ওজন হবে এই বাংলা কথাটা আপনি লিখবেন। লোহার তুলনায় যেহেতু পানি 7.5 গুণ ভারী, তাই লোহার ওজন হবে, লোহার ওজন, তো এটা লোহার ওজন হবে এই যে এইটার সাথে এই 7.5 গুণ করব, 8 × 7.5 এত গুণ করে। এখন এই যে এই ঘন সেন্টিমিটার আমরা কি জানি, যখন পানির সমান হয়ে গেছে তখন এই ঘন সেন্টিমিটারে কিসে রূপান্তর হয়ে যাবে, গ্রামে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখন এইটাকে আবার আলাদা রাফ করে আপনি এইখানে গ্রামে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এটাকে গুণ করলে কত হয় আমি সেটাও দেখে নিচ্ছি, আপনি হচ্ছে আলাদা রাফ করে গুণ করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা যদি আসে কত, 1056, তারপরে হচ্ছে এটাকে গুণ করলে এত আসে। তাহলে এইখানে আমরা ডিরেক্টলি কেজিতে নিয়ে নিতে পারি, অর্থাৎ 1.056 কেজি, এত কেজি হয়ে যাবে। কারণ ওই যে 1000 দিয়ে ভাগ করে কেজিতে আমরা চলে আসব। এটা একদমই সহজ ম্যাথ, এইগুলাতে তেমন কোনো পেচ নাই। তাহলে আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। দেখুন 32 আপনারা সহজেই পারবেন, একই টাইপের, একটু জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। তাহলে আমরা 33 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে এইখানে একটা বলা রয়েছে, আমরা এই অঙ্কটাতে যাচ্ছি, 33 নম্বর অঙ্কটাতে। ওকে, তাহলে আমরা 33-তে যাচ্ছি এখন। এই অঙ্কে কারো কোনো ঝামেলা আছে থাকলে বলবেন, জানাবেন। যদি কোথাও না বুঝতে পারেন, এইখানে একটা থিম মনে রাখলেই হচ্ছে, এক ঘন সেন্টিমিটার সমান সমান কি হয়, যে 1 গ্রাম, এটা মনে রাখলেই হচ্ছে। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, আপনারা এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে করবেন। আয়তাকার ক্ষেত্রের এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে করবেন এবং এটা একটু স্টার দিয়ে রাখেন, এটা অনেক সময় আসে। কারণ হচ্ছে এটা আমাদের জবি রিলেটেড, তো অনেক সময় এই মাপগুলা লাগে, তখন আমাদের লাগে এইটা। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। তার দৈর্ঘ্য প্রস্থের এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এখন ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? প্রশ্নটা কিন্তু সহজ আছে, কিন্তু ইম্পর্টেন্ট আছে। সহজ থাকলেও ইম্পর্টেন্ট। এখন এটা কিভাবে করবেন, এটা দেখুন খুব সহজেই করা যাচ্ছে। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু ইন্টু বাহুর স্কয়ার। তাহলে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে, সমান হবে। এই বর্গের ক্ষেত্রে এটা হবে।
আচ্ছা, আর যদি বর্গ না হয়, আয়তাকার হয়, আয়তাকারের ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, একই কথা। এটাও দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে গেলে প্রস্থকে মানে দৈর্ঘ্য বলতে পারি, আবার দৈর্ঘ্যকে প্রস্থ বলতে পারি। তাহলে দৈর্ঘ্য স্কয়ার বা প্রস্থ স্কয়ার মানে একই কথা, ওই বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রে বাহু স্কয়ার, আর এইটার ক্ষেত্রে আয়তাকার বললে, যেহেতু এটা আয়তাকার বলছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল বলতেছি, ক্ষেত্রফল সেটা কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা আমরা সবাই জানি। তাহলে এখন বলতেছে যে একটা আয়তাকার ক্ষেত্রের, অর্থাৎ এই যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এইটুকু জায়গা হচ্ছে 10 একর, 10 একর। এখন আপনাকে এই একরটা বিষয় জানতে হবে। এই একর বলতে কি বোঝায়? 1 একর সমান সমান কত বর্গ মিটার, সেটা আপনাকে জানতে হবে। আদারস তো আপনি এই ক্ষেত্রফল 10 একর বলতে কত মিটার, মিটারে যেতে পারতেছেন না। আপনার এটা মনে রাখতে হবে। এটা আপনি মনে রাখবেন, আমি যেভাবে মনে রাখি, এটা হচ্ছে 40 48.86 এরকমই মনে হয় মেবি। আচ্ছা, এটা হচ্ছে আপনি শিওর হয়ে মনে রাখতে হবে। দেখুন আমি একটু দেখে নেই এটা ঠিক লিখছি কিনা, মনে হয় মেবি এখানে 46 হবে। 40 46 86, এটাই তো, হ্যাঁ 40 46 86। আপনি এটা মনে রাখবেন যে 1 একর সমান সমান এত বর্গ মিটার, এটা আপনাকে মনেই রাখতে হবে এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। 1 একর সমান সমান কত বর্গ মিটার? 40 46.86, এভাবেই মনে রাখবেন। আর আরেকটা হচ্ছে ফিট থাকলে আমি একটু ক্লিয়ার করে লিখে দিই যে আপনার কি মনে রাখতে হবে এই অঙ্ক থেকে। এই অঙ্কের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। দেখুন হচ্ছে এই 1 একর, 1 একর সমান সমান 40 46.86 বর্গ মিটার। এই যে এটা মনে রাখতে হবে, এইটা এই যে এইখানে বর্গ মিটার আর এটা হচ্ছে একর। তাহলে আবার আরেকটা জিনিস মনে রাখবেন, আরেকটা হচ্ছে আপনার ফিট দিয়ে থাকলে, এটা তো মিটার, তাহলে হচ্ছে বর্গ ফুটের হিসাবটা যদি আসে তাহলে হচ্ছে ওইটা মনে রাখবেন 435.6 বর্গ ফুট। আমরা এটা মনে হয় বেশি ব্যবহার করি আমাদের জমি মাপার ক্ষেত্রে। 435.6 বর্গ ফুট। আপনি এই দুইটা তথ্য মনে রাখবেন, এই দুইটা তথ্য স্টার দিয়ে আপনি লিখে রাখুন। এই দুইটা তথ্য আপনার খুবই দরকার, এই দুইটা তথ্যই লাগবে অঙ্কগুলা করার ক্ষেত্রে। 1 একর সমান সমান 40 46.86 বর্গ মিটার, 1 একর সমান সমান 435.6 বর্গ ফুট। এই দুইটা জিনিস আপনার লাগবেই লাগবে। এখন কথা হচ্ছে এই দুইটা জিনিসকে টার্গেট করে, এই দুইটা জিনিসকে আমরা মনে রেখে এই অঙ্কটা করে ফেলবো। এখন এই অঙ্কটা করে ফেলবো এই দুইটা জিনিসকে টার্গেট রেখে। আপনি কিভাবে করবেন সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। দেখুন একদমই সহজ। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। তাহলে আপনি একটু চিত্রটা আঁকবেন খাতার ক্ষেত্রে। আমি যদি সলিউশনটা এভাবে করি, দেখুন আমি ডিরেক্টলি চিত্রটা খাতার মধ্যে এঁকে দেব। তাহলে এইখানে আমি বলবো এই ক্ষেত্রফল হচ্ছে 10 একর। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। আপনি অবশ্যই চিত্র এঁকে দেবেন। পেন্সিল দিয়ে আঁকতে হবে এমন কোনো কথা না, আপনি কলম দিয়েও আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখুন এইখানে এই যে এই কথাটা আমরা লিখবো 10 একর সমান সমান, আমরা জানি বা 1 একর, আমরা এই কথাটাও লিখে রাখতে পারি। 1 একর হচ্ছে 40 46.86 বর্গ মিটার। 40 46.86 বর্গ মিটার। তাহলে 10 একর, 10 একর কত হবে? 10 একর এই যে 10 দিয়ে গুণ করবে এটাকে, এই 40 46.86 বর্গ মিটারকে আমরা গুণ করব 10 দিয়ে, এখানে ইনটু 10। 10 দিয়ে গুণ করলে আমাদের দশমিক কি হবে? একটা ওই দিকে চলে যাবে, জাস্ট এটাই। 40 46 8.6 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন জানি আমরা কি ক্ষেত্রফল সমান সমান, এর আগে প্রশ্ন মতে এই যে জিনিসটা লিখে নিতে হবে। দেখুন, এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রশ্ন মতে এইখানে আমরা একটু যদি লিখতে পারি, প্রশ্ন মতে দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। এই দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। এই যে প্রস্থ ইনটু 4, এই যে এই কথাটা, দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ। অতএব এইখানে আমরা ধরে নেই
দড়ি দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। এইখানে দৈর্ঘ্যটা এক্স মিটার না ধরে আমরা প্রস্থটাকে এক্স মিটার ধরবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আদারওয়াইজ আমাদের কি করতে হবে? প্রস্থ দিতে হবে x/4 মিটার। এই জায়গাটা বুঝেন কিনা? সবার এই জায়গাটাতেই প্রবলেমটা হয়, কিন্তু এই জায়গাটাতে প্রবলেম হয় কারণ দৈর্ঘ্য এক্স মিটার ধরার পরে প্রস্থ ধরে 4x মিটার, এটা ধরা যাবে না, এটা ধরতে হবে। আদারওয়াইজ আপনি এটা না ধরে আপনি ধরতে পারেন কি, এইখানে প্রস্থ বসাইতে পারেন এক্স মিটার, এইখানে প্রস্থ বসাইতে পারেন এক্স মিটার, আর দৈর্ঘ্য বসাইতে পারেন কি, দৈর্ঘ্য বসাইতে পারেন যে 4x মিটার। এটাও রাইট, কারণ এই যে প্রস্থের 4 গুণ হচ্ছে কি দৈর্ঘ্য। এখন দেখুন আমি কিন্তু অনেকটা এলোমেলো ভাবে লিখতেছি, কিন্তু এইটাও আপনার জন্য এইটাও ঠিক আছে। কেন এলোমেলো ভাবে লিখতেছি? আপনি পরীক্ষার ভিতরে তো অনেক টেনশনে থাকবেন, তখন তো অনেক সাজায়া নাও লিখতে পারেন। আপনি এলোমেলো ভাবে লিখলে আপনার অঙ্কটা হবে কিনা দেখবেন। আপনি অনেক বইয়ে এটা দেওয়ার পরে আগে এইটা দেওয়া, তারপর হচ্ছে এটা দেওয়া, তারপর হচ্ছে প্রশ্ন মতে দেওয়া, কোনো সমস্যা নাই। সিকোয়েন্স উল্টাপাল্টা করলেও আপনি ফুল মার্কসটা পাবেন। তবে মেইন টার্গেট রাখবেন সবসময় সিকোয়েন্সটা এক রাখার জন্য। কিন্তু যদি কোনো কারণে সিকোয়েন্স উল্টাপাল্টা করে ফেলেন, কোনো সমস্যা নাই, অঙ্ক হবে। দেখুন আমার এইটার পরে আমরা জানি ধরি দেওয়ার কথা ছিল, তারপরে এইটুকু লেখার কথা ছিল, তারপর হচ্ছে প্রশ্নমতের অংশটুকু লেখার দরকার ছিল। কিন্তু এটা যদি নাও করেন কোনো প্রবলেম নাই, আমি যেভাবে করতেছি এইভাবে করলেও হবে, আপনি ফুল মার্কসই পাবেন এবং ভালো করেই আপনার মানে হচ্ছে হবে, মানে অঙ্কটা হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখুন, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। এখন বলতেছে যে এই দৈর্ঘ্যটা বের করতে হবে, এই যে দৈর্ঘ্যের পরিমাণটা বের করতে হবে। তাহলে এখন আমরা জানি দিয়ে লিখবে। এখন কোথায় লিখবে? এইখানে লিখি, এটা মুছে ফেলি। আচ্ছা আমরা জানি, উই নো, এখন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। অতএব এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি, এই যে এক্স মিটার, এক্স ইনটু 4x, এক্স ইনটু 4x, এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে প্রস্থ ইনটু দৈর্ঘ্য একই কথা। এইটা সমান সমান কত হবে? এই যে 10 একর, 10 একর কত? এই যে এটা, এই যে 40 46 8.6। তারপরে এই যে এইখান থেকে আমরা পাচ্ছি কি এক্স স্কয়ার, আর 4টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করব। এখন দেখুন এইখানে আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই যে এক্স স্কয়ার থেকে এক্স বের করবেন, অর্থাৎ বর্গমূল নির্ণয় করা শিখতে হবে। আমার দেখুন আমার চ্যানেলে বর্গমূল নির্ণয়ের ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের এই ক্লাসে বর্গমূল নির্ণয়টা দেখানো সম্ভব না, কারণ অনেকটা সময় চলে যাবে, অলরেডি অনেকগুলো অঙ্ক করা লাগবে। তো বর্গমূল হচ্ছে আলাদা একটা জিনিস, এইখানে বর্গমূল কিভাবে করবেন সেটাই হচ্ছে আপনাকে শিখতে হবে। কারণ আপনাকে তো অনেক জায়গায় ক্যালকুলেটর নিতে দিবে না, তখন আপনি বর্গমূল কিভাবে করবেন, হয়তো এরকম এলোমেলো সংখ্যা নাও থাকতে পারে, একটা ভালো সংখ্যা থাকতে পারে, বা এটাই থাকতে পারে। হ্যাঁ, এখন বর্গমূল করার সিস্টেম রয়েছে, হাতে হাতে বর্গমূল কিভাবে করে, হাতে হাতে গণমূল কিভাবে করে, আপনাকে এটা জানতে হবে। তাহলে আপনি এইচডব্লিউ নিয়ে নেন, আপনার হোমওয়ার্ক, যে আপনি এই হাতে হাতে বর্গমূল কিভাবে করে, অর্থাৎ ক্যালকুলেশন করে বর্গমূল কিভাবে করে ক্যালকুলেটর ছাড়া, সেটা আপনি শিখবেন। আজকের ক্লাসের পরে আপনি ওইটা ইউটিউব থেকে, আমার চ্যানেল থেকে ভিডিও দেখতে পারেন, বা যে কোনো চ্যানেল থেকে ভিডিও দেখে আপনি শিখে নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। এখন হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাই। কারো কোনো প্রবলেম থাকলে আপনি বলুন, কারো কোনো প্রবলেম থাকলে আপনি বলুন, আর হচ্ছে আপনার পরিচিতদেরকে একটু মেনশন করে দিন, তাহলে হচ্ছে ভালো হবে। আপনার পরিচিতদেরকে একটু মেনশন করে দিন, ভালো হবে। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে আমি অ্যাড করে দেব। বা দেখবেন লিঙ্ক রয়েছে আমার চ্যানেলে, কোনো না কোনো ভিডিওতে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আর এই সবগুলো ভিডিও প্লে লিস্টে থাকবে, কোনো প্রবলেম নাই। তাহলে এইভাবে অঙ্কটা আমরা করে ফেললাম, কিন্তু অঙ্কটার এই যে এইখানে ক্যালকুলেশন বাকি আছে, ওইটুকু করতে হবে। এখন দেখুন এই প্রশ্নটাই একটু যদি বাড়িয়ে দেওয়া হয়, এই প্রশ্নটারই যদি আমরা একটু বাড়িয়ে দেই, আচ্ছা যাই হোক এই প্রশ্নটা এই পর্যন্তই রাখি, নইলে থাক, আর বাড়ানো লাগবে না আশা করি, এই পর্যন্তই থাকুক নইলে। ওকে, আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন চলে যাই তাহলে। এখন 34 নাম্বার অঙ্ক দেখুন, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এটা আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, কারণ এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় এসেছে এবং এটা ক্লাস 10 এর বইয়ে রয়েছে। আপনি ক্লাস 10 এর বইটা দেখলে এই অঙ্কটা পাবেন, 34 নাম্বার। অর্থাৎ পুরাতন বই দেখতে হবে, নতুন বইটা না। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল, একটি আয়তাকার
আয়তাকার, একটি আয়তাকার গড়ের মেজের ক্ষেত্রফল। আচ্ছা, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, একটু অন করে নেই। একটি আয়তাকার গড়ের মেজের ক্ষেত্রফল, মেজে মানে আমাদের ওই ফ্লোরটা আর কি, ফ্লোরের ক্ষেত্রফল 192 বর্গমিটার, 192 বর্গমিটার। মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে 4 মিটার, মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে, মেজের দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমায়া দিই এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, এই ধরনের অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অঙ্ক ভালো পারার একটা সুযোগ ওয়ে হচ্ছে অঙ্কের ডাক মুখস্থ করে ফেলা। আপনি যদি অঙ্কের ডাকটা মাথায় থিম করে ফেলতে পারেন, মুখস্থ করে মনে রাখতে পারেন যে কেমন হয়, তাহলে দেখবেন আপনার অঙ্কটা খুব সহজেই মনে থাকবে। দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন, এটা অনেকভাবে করা যায়। আপনাদের বইয়ে এক নিয়মে করা আছে, আমি আরেক নিয়মে করিয়ে দেই, পরে আপনি দেখে নেবেন, যেটা আপনার কাছে ইজি লাগে আপনি ওইটাতেই করবেন। দেখুন, একটি আয়তাকার গড়ের ক্ষেত্রফল, অর্থাৎ একটা আয়তাকার গড়, তাহলে আমরা সলিউশনেই চলে যাচ্ছি ডিরেক্ট। দেখুন, একটি আয়তাকার গড় আপনি এঁকে ফেলুন। একটা আয়তাকার গড়ের ক্ষেত্রফল কত? 192 বর্গ মিটার। এটা আমরা চিত্র আঁকায় ফেললাম। এখন মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে, প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা মেজের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিতে পারি, তাই না? তাহলে আমরা এটাকে বললাম দৈর্ঘ্য, আর এটাকে আমরা বললাম কি? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ধরলাম x আর প্রস্থ ধরলাম y। আপনি এইখানে লেখলেই হবে, বা আপনি নিচেও লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এইখানে লেখলেই হয়, নিচে লেখা লাগে না। তারপর আপনি লিখে দেন দৈর্ঘ্য হচ্ছে x আর হচ্ছে প্রস্থ হচ্ছে y। কেউ কেউ চাইলে এরকম করতে পারেন, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে এত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কি? x মাইনাস 192। তাহলে কি হচ্ছে? মানে 192 মাইনাস x, হ্যাঁ, 192 বাই x, মানে হচ্ছে, আমি আবার একটু এক্সপ্লেন করি তাহলে ভালো হবে। দেখুন, ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হবে? 192। তাহলে x সমান সমান কি হয়? যে এই যে 192 বাই y, এটাও রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মতন করে যাই, অন্যভাবে আর এক্সপ্লেন না করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা ফার্স্ট এই কাজটুকু করব, যে দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ y মিটার, এইটুকু ধরে নিলাম। এখন হচ্ছে আমাদের যে শর্ত মতে রয়েছে সেদিকে আমরা যাচ্ছি। তাহলে প্রশ্ন মতে আমাদের কি দেওয়া আছে সেদিকে একটু খেয়াল করি। দেখুন, মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে, এই যে মেজের দৈর্ঘ্য x থেকে 4 মিটার বাদ দিলাম, এই যে মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে, প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি থাকে? অপরিবর্তিত থাকে। তাহলে মেজের দৈর্ঘ্য 4 মিটার কমাইছি, আর হচ্ছে কি? প্রস্থ কি করব? 4 মিটার বাড়াবো, অর্থাৎ y প্লাস 4। 4 মিটার বাড়ালে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি হবে? ক্ষেত্রফল হবে। তাহলে ক্ষেত্রফল কি থাকবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 192 দেব। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝলে আপনি বলেন যে মেজের দৈর্ঘ্য 4 মিটার কমাইছি, প্রস্থ কি করছি? 4 মিটার বাড়াইছি, তাহলে ক্ষেত্রফল কি রয়েছে? অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল 192 আছে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা সমীকরণ বের করে ফেলি।
এই যে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে কি হয় এক্স ওয়াই, এক্স দিয়ে 4 কে গুণ করলে কত হয় 4x, ওয়াই দিয়ে এই যে এটাকে -4 দিয়ে গুণ করতেছি -4y, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -16, 4 4 16 সমান সমান কি 192। তাহলে এই জায়গা থেকে আমরা সমীকরণটা পেয়ে গেলাম কি, এই যে এইখানে এই 16 এদিকে পাঠিয়ে দেই, এই 16 এদিকে পাঠিয়ে দেই, অর্থাৎ xy 4x - 4y মাইনাস, আচ্ছা এইখানে আমরা একটা কাজ করতে পারি, দেখুন আমরা এই যে এইটুকুর পর যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি আমরা এইখানে একটু লিখে ফেলতে পারি ক্ষেত্রফল, এরপরেই ক্ষেত্রফল xy সমান সমান কত 192 বর্গ মিটার। তাহলে আমাদের একটু অঙ্কটা সহজ হয়ে যাবে। এই যে xy এর জায়গায় 192 বসাইয়া দিই, তাহলে আমরা যদি xy এর জায়গায় 192 বসাই, প্লাস হচ্ছে 4x - 4y -16 সমান সমান কি 192। তাহলে এই 192 আর এই 192 কেটে দিতে পারি, তাহলে ওইখানে 0 হয়ে যাবে, কারণ এই 192 ওই পাশে গেলেই তো মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 4x - 4y সমান সমান প্লাস ওই দিকে গেলে হয়ে যাবে 16, তাহলে আমরা 4 কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x - y সমান সমান কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। এই জায়গা থেকে এখন দেখুন আমার দুইটা জিনিস দেওয়া রয়েছে, xy 192, x - y সমান সমান কত 4। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা সূত্র জানি যে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সমান সমান কি হবে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এইখানে x + y হোল স্কয়ার, তাহলে এই যে এইখানে মাইনাস, এই যে x - y এর মান কত 4, তাহলে এই 4 এর স্কয়ার প্লাস হচ্ছে 4 ইনটু xy এর মান কত 192, তাহলে হচ্ছে 192 বসাইলাম। তাহলে এইখানে করলে কত হবে 16, আর এইখানে গুণ করলে কত হবে এই যে 4, এইখানে দশমিক না দিয়ে ইনটু দিয়ে দিবেন, 4 ইনটু 192। তাহলে এইখানে আমরা গুণ যদি করি কত হবে, এটা আলাদা করে নেবেন, 192 ইনটু 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 4 নং 36 এর 6, আর হচ্ছে 4 কে 4, আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 768। এরপরে এই দুইটার যোগ করে নেবেন, তাহলে 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 14 হচ্ছে 4, তাহলে হচ্ছে আমরা এইখানে যদি 7 আর হচ্ছে 1 8, তারপর হচ্ছে 7, এটা পেয়ে গেলাম। অতএব এই যে x + y সমান সমান কি হয়ে যাবে √ এই যে এত। তাহলে আপনাকে এই বর্গমূলটা শিখতেই হবে, কারণ হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশন করতে গেলে তো আপনার বর্গমূল না শিখলে হবে না। এটা বর্গমূল করলে কত হবে, এটা বর্গমূল করলে মেবি হচ্ছে 28 আসবে। আমি হচ্ছে এইটা হচ্ছে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন, এখন আর আমি এটা দেখাচ্ছি না যে কিভাবে বর্গমূলের ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে দেখুন x + y কত পেয়ে গেলাম 28 পেয়ে গেলাম। এখন আমার অঙ্ক করাটা সহজ হয়ে গেল, x + y হচ্ছে 28, x - y হচ্ছে কত 4। তাহলে এখন আমরা এই জায়গায় আমরা ওইটা কাজ করে ফেলি, এই যে x + y সমান সমান কত 28, আর x - y সমান সমান কত 4। তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 2x, এটা কাটা চলে যাবে, আর এইখানে হবে 32। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 16, x এর মান হচ্ছে 16, অর্থাৎ এই যে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে x যদি 16 পেয়ে যায়, আমাদের এই যে দৈর্ঘ্য পেয়ে গেছি কত, দৈর্ঘ্য পেয়ে গেছি 16। এখন আমাদের প্রস্থ লাগবে, প্রস্থ এই যে কোনো একটাই বসায় দিব, হয় x + y না হয় x - y, যে কোনো একটাই বসাইলেই হবে। তাহলে আমরা যদি এইখানে x এর মান বসাই 16, তাহলে আমরা এই যে এইটাতে এদিকে লিখি x এর মান বসাইলাম 16 - y টা ওই পাশে নিয়ে নেব, 4 টা এই পাশে চলে আসুক, 4 আর ওইটা y হয়ে গেছে, তাহলে y এর মান কত হয়ে গেছে 12। তাহলে এখানে y হয়ে গেল কত 12। তাহলে আমাদের এইটুকুতে হয়ে গেছে কিন্তু অঙ্কটা। আপনি বুঝতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে বড় কথা। আমি তো করে ফেললাম, কিন্তু আপনি বুঝছেন কিনা। দেখুন অঙ্কটা কিন্তু জটিল রয়েছে, বাট খুবই 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 ইম্পর্টেন্ট। এটা যেমন জটিল তেমন ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে অনেক জটিল লাগবে ক্যালকুলেশন করতে গিয়ে, কিন্তু যারা বীজগণিত ভালো পারে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে বলুন ইয়েস, আর যদি না বুঝতে পারেন তাহলে কোথায় বুঝতে পারেননি সেটা আমাকে বলুন, আপনাকে আমি বুঝিয়ে দিই।
আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি। আপনারা কেমন আছেন? পরে কি হবে? সার্কুলার আসবে না আর ভাই। আপনি কিভাবে জানেন যে সার্কুলার আসবে না? দেখুন, পড়ার দায়িত্বটা হচ্ছে আপনার। সার্কুলার আসুক বা না আসুক, আপনি পড়ে যান। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ রূপম ভাই। হ্যাঁ, এরপর ইনশাল্লাহ বীজগণিতের ক্লাসগুলাই হবে। আপনি এটা বুঝতে পেরেছেন কিনা দেখুন, এটা বুঝতে পারলে আমাকে একটু জানান। এরপরের ম্যাথে আমরা চলে যাব। এইগুলা পারতে গেলে, এই ম্যাথগুলা পারতে গেলে আপনাকে সবচেয়ে বেশি বীজগণিত জানতে হবে। হ্যাঁ, বীজগণিত যদি আপনি ভালো পারেন তাহলে এই ম্যাথগুলা খুব সহজেই করতে পারবেন। এই ম্যাথগুলা পারতে গেলে আপনাকে বীজগণিতগুলা খুব ভালোভাবে জানতে হবে। কারণ হচ্ছে এই জন্য আমরা বীজগণিতে চলে যাব এর পরের ক্লাসগুলো থেকে। হ্যাঁ, আজকের ক্লাসে দেখা যায় আপনাদের উপস্থিতি অনেক কম। যাই হোক, উপস্থিতি দিয়ে কোনো যায় আসে না। একজন ক্লাসে থাকলেও আমরা ফুল ক্লাসটাই নিব, একদম সিরিয়াসলি নিব। যেভাবেই হোক আমরা আমাদের ফুল কোর্সটা শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এইটুকু গেল। তাহলে এইখানে আমাদের হচ্ছে এইটুকু যাওয়ার পর আমরা দেখুন, এই প্রশ্নটাই যদি আরেকটু বাড়িয়ে দেই, এই প্রশ্নটাই আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট এই অঙ্কটাই আমরা প্রশ্নটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার 35 নাম্বার প্রশ্ন। এই সব ডাটা সেম, প্রসেসও সেম, জাস্ট হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। সেটা কি? আয়তাকার কক্ষের পরিসীমা বর্গাকার বিশিষ্ট। দেখুন এইখানে একটু পেসের কথা আছে, এটা দেখুন। আয়তাকার 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 কক্ষের আয়তাকার কক্ষের সমান সমান পরিসীমা বিশিষ্ট আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? দেখুন, সেম প্রশ্ন, আপনি সেম ভাবে বাকি কাজটুকু করবেন। এরপরে গিয়ে আপনাকে অঙ্কের কিছু জিনিস করতে হবে। একদম এই পর্যন্ত আসবেন। এই যে এই আমরা এইভাবে ধীরে 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 করতে করতে এই পর্যন্ত গেছিলাম না, যে দৈর্ঘ্য পাইছি 12 মিটার, প্রস্থ পাইছি কি 16 মিটার। তাহলে এই পর্যন্ত এসে তো আমরা পরে আনসারটা দিছিলাম, কারণ হচ্ছে এই দড়ি চলে গেছে, এইটুকু চলে গেছে। লাস্টে এই ক্যালকুলেশন করার পর দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, এবং এই জায়গায় আনসার দিছিলাম। এখন দেখুন, এই আনসারের পরে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। সেটাই হচ্ছে এইখানে একটু পেসের কথা যেটা, সেটা বলছে। দেখুন, এটা কিন্তু একদম সহজভাবেই বোঝা যায়, আপনি জাস্ট একটু বাংলা কথাটা বুঝলেই হবে। দেখুন, আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট, এই যে এটা আয়তাকার কক্ষ ছিল, এই চিত্র আর আঁকানো দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। এটার এদিকে ছিল 16 মিটার, এদিকে ছিল 12 মিটার। এখন এটার একটা পরিসীমা আছে। পরিসীমা কি? এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা, আবার এই জায়গায়, মানে এই ফুলটুকু আসতে যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কিভাবে আমরা হিসাব করি? দেখুন, এই যে 16 প্লাস 12, তারপর হচ্ছে প্লাস 16 প্লাস হচ্ছে 12। একটু যদি আমরা চিন্তা করি, এটা কি ছিল? এক্স, আর এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই। তাহলে সেটাই হচ্ছে কি 2x প্লাস 2y। সেটাই 2 কমন নিয়ে নিলে কি হয়? x প্লাস ওয়াই। এটাই হচ্ছে পরিসীমা। তাহলে এখন বলতেছে এইটুকুর যে পরিসীমা হবে, এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট কি হবে? একটা বর্গাকার ক্ষেত্র হবে। তাহলে এখন এর সমান পরিসীমা বিশিষ্ট কি হবে? একটা বর্গ হতে হবে। তাহলে বর্গের ক্ষেত্রে আমরা কি জানি? চারটা বাহুই সেম। চারটা বাহু কি সেম, বাহুগুলার দৈর্ঘ্য সেম হবে। তাহলে বাহুর ক্ষেত্রফল কি হবে? বাহুর স্কয়ার। তাহলে বাহুর পরিসীমা কি হবে? চারটা বাহুর যোগফল, বাহু প্লাস বাহু প্লাস বাহু ইন্টু 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। তাই হবে না? ঠিক এই ক্ষেত্রে আমরা এখন এই অঙ্কটা কি করব? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই অঙ্কটা কি করব সেটা আমি একটু দেখি। যে আমরা লিখব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা মনে না থাকলে আপনি এইভাবে লিখবেন,
এক্স প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান কি 2x প্লাস 2y সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 2 ইন্টু এক্স এর মান 16, ওয়াই এর মান কত 12। তাহলে হচ্ছে 12 আর 16 কত, 12 আর 16 হচ্ছে 28, 28 দুগুণে কত 56, এই যে 56 লিখে ফেলাম। ওকে, এখন শর্ত মতে এই যে বাহু, এই 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু কত হবে 56, তাহলে 4 ইন্টু বাহু হচ্ছে 56। তাহলে বাহু কত হবে, বাহু একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এই 56 রে 4 দিয়ে ভাগ করব, তাহলে এইখানে ভাগ করলে কত হবে 14 হবে, 4 14 56, তাহলে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে 14 মিটার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে 14 মিটার। বুঝতে পেরেছেন? তাহলে আশা করি এটা বুঝতে পারার কথা, তাই না? এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, আপনারা ক্লিয়ার? রেগুলার ক্লাস হবে না, তবে হচ্ছে টাইম বলে দেব, মানে প্রতিদিন তো আর ক্লাস নেওয়া সম্ভব না, তবে হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এই 3 দিন হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব, ফেসবুক পেজে জানিয়ে দেব। আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন, ওইখানেই সবকিছুর আপডেট পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো সপ্তাহে আমরা হচ্ছে এখন থেকে 3 দিন করে, আমি 3 দিন চেষ্টা করবো আপনাদের ক্লাস নেওয়ার জন্য। হয়তো টাইমের একটু উল্টাপাল্টা হতে পারে, আদারওয়াইজ এই 10টা থেকেই ক্লাস হবে আর কি। হ্যাঁ, তো আমার চেষ্টা থাকবে সপ্তাহে যেন 3টা ক্লাস নেওয়া যায়। আমাদের এই কোর্সের অলরেডি আজকে 13 নম্বর ক্লাস, তো আমাদের হয়তো সর্বোচ্চ ক্লাস লাগলে 30টা ক্লাস লাগতে পারে, মানে হাইস্ট সর্বোচ্চ ক্লাস আমাদের এই ফুল কোর্সটা শেষ করতে, অর্থাৎ এই রিটেনের যে কোর্সটা রয়েছে এটা শেষ করতে সর্বোচ্চ ক্লাস গেলে 30টা হতে পারে, আর 30টা লাগবে না আশা করি, এর আগেই আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো বাড়তি ক্লাসের দরকার পড়ে, মানে এই ক্ষেত্রে হচ্ছে যতগুলা ক্লাসের দরকার পড়বে আমরা ততগুলা ক্লাসই নিব, যে আসলেই এতটা ক্লাসই নিব এরকম কোনো ফিক্সড না, মানে যতগুলা ক্লাসের দরকার পড়ে। তবে আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখি, সর্বোচ্চ 30টা ক্লাসের মতন লাগতে পারে। আপনি যদি আগের ক্লাসগুলো করে না থাকেন তাহলে বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা পরের অঙ্কটা করি তাহলে। আমরা এই ধরনের অঙ্ক এখন পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের অঙ্ক ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আমরা 36 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, আমি 36-এর ফুল করে দেব না, অনেকেই হয়তো অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট করে যে ফুল অঙ্কটা করে দেন, কারণ হচ্ছে ফুল অঙ্কটা করে দিলে আসলে সময় মানে কুলাবে না, 3 ঘন্টার উপরে ক্লাস হয়ে যাবে, এমনিতেই তো আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার মতন। দেখুন, তারপর হচ্ছে আপনি বুঝতে পারবেন কতটুকু করতে হবে বা কি করতে হবে। 36 যদি আমরা করি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 মিটার, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, ও অপর বাহুর দৈর্ঘ্যের অন্তর, ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, এটা বের করতে বলতেছে। তাহলে আমাদের সলিউশনটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা লিখে নেব। এখন এই দুইটার অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে আমি যদি এটাকে x বলি তাহলে এটা x+3 বলতে পারি বা x-3 বলতে পারি, যেটা ইচ্ছা আপনি সেটাই বলতে পারেন। এই যে x-3 বললেও কি
3 সেন্টিমিটার কম আছে, আবার যদি x+3ও বলেন তাহলেও 3 সেন্টিমিটার, কারণ এদের পার্থক্য বিয়োগ করলে কত হবে 3 সেন্টিমিটার। মানে x+3 মানে কি একটু চিন্তা করে দেখুন, x এর মান যদি 7 দেই তাহলে এটা হবে 10, x এর মান যদি 12 দেই তাহলে এটা হবে কি 13, মানে এই 15। তাহলে দেখুন এই ক্ষেত্রে x এর ক্ষেত্রে এটা যদি মাইনাস দিতাম তাহলেও সেম হইতো, মানে 3 মিটারই পার্থক্য থাকতো। এইটার মান যদি ধরেন 20 দিলাম তাহলে এটা কত হইতো 17 হইতো, বিয়োগ করলে ওই 3ই থাকতো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটা ধরবো, যে কোনো প্লাস বা মাইনাস যেটাই ধরি না কেন সেটা ধরলেই হবে। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি একটু বাংলা এখানে লিখে দিতে পারেন, দড়ি উচ্চতা উচ্চতা x মিটার, উচ্চতা ধরলাম কি x মিটার, আর হচ্ছে ভূমি ভূমি ধরলাম x+3 মিটার। কোনো প্রবলেম নাই, একটা উচ্চতার চাইতে ভূমি বেশি হইতেই পারে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা ক্ষেত্রফলের হিসাবটা জানি। এইখানে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা শর্তও জানি, যে অতিভুজের স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এটা জানি, যেমন হচ্ছে আমরা জানি লম্ব এর স্কয়ার প্লাস ভূমি এর স্কয়ার সমান সমান কি অতিভুজের স্কয়ার। তাহলে লম্ব কত হবে এই ক্ষেত্রে, লম্ব হবে x, আর ভূমি কত হবে x+3, পরে হচ্ছে অতিভুজ কত হবে এই যে 15 হবে। তাহলে এখন এই জায়গায় দেখুন, এই যে এইখানে x স্কয়ার, আর এইখানেও আমাদের সূত্র ফেলতে হবে a + b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2ab করলে 6x হয়ে যাবে, তারপরে b স্কয়ার করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, আর এইখানে 15 × 15 225 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা এইদিকে আসলে তারপরে হচ্ছে এখানে কি করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে। এখন আপনাকে মিডল টার্ম ভালো করে জানতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। আশা করি মিডল ফ্যাক্টর পারেন, না পারলে আমাদের নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা এগুলা দেখব মিডল ফ্যাক্টর কিভাবে করতে হয়। মিডল ফ্যাক্টর করে আমরা দুই ধরনের মান পাবো, একটা x এর প্লাস মান পাবো, একটা x এর পজিটিভ মান পাবো, আর একটা পাবো x এর নেগেটিভ মান পাবো। দেখুন এই ক্ষেত্রে পজিটিভ মান কেন নেব, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, দূরত্ব কি হবে সর্বদাই হবে পজিটিভ, তাহলে আমরা পজিটিভ মানটাই নেব। বুঝতে পেরেছেন, এই অঙ্কটা বুঝতে পেরেছেন তো, তাই না? এটা তো একদমই সহজ অঙ্ক, এটা তেমন আসবেও না, তেমন ইম্পর্টেন্টও না, এই অঙ্কগুলো তেমন বেশি একটা আসে না। তারপর আমি দেখাইলাম, দেখুন পরের একটা অঙ্ক রয়েছে, এটাও একদম সহজ, যে 1 মিটার কম 1 মিটার বেশি তাহলে কি হবে, এটার মতনই, আপনি জাস্ট একটু করলেই পারবেন, এটা তেমন প্রবলেম হবে না আশা করি। তাহলে দেখুন আমরা 38 নাম্বার একটা অঙ্ক করি, এটাও আশা করি সহজই, আপনার প্রবলেম হবে না। তারপরে করে দিই আমি, কারণ হচ্ছে আপনার সূত্রটা হয়তো রিকভার হয়ে যাবে বা রিমাইন্ড হয়ে যাবে, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অনেক সূত্র ভুলে গেছি, তাই না? আমাদের অনেক দিনের একটা ব্যাক থাকার কারণে বা গ্যাপ থাকার কারণে আমরা অনেক সূত্র ভুলে গেছি। 38, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমি আর ওইগুলো লিখলাম না। 3টা বাহুর দৈর্ঘ্য এই যে 18 মিটার, 24 মিটার, 30 মিটার, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলতেছে এইখানে এই 3টা বাহুর দ্বারা যে একটা ক্ষেত্রফল হবে, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়া, এটা 18 মিটার, এটা বললাম আমি 24 মিটার, এটা 30 মিটার, এই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে এইখানে একটা ক্ষেত্রফল হয়েছে না। এইখানে গাছ লাগাইতে কত টাকা খরচ হবে, আমি যদি এখানে গাছ লাগাই, এই গাছ লাগাইতে কত টাকা খরচ হবে, এবং বইলা দিতেছে এইখানে যে গাছ লাগাবো এইখানে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ প্রতি বর্গ মিটারে খরচ হবে 1.25 টাকা। তাহলে 1.25 টাকা করে যদি প্রতি বর্গ মিটারে খরচ হয়, তাহলে কত টাকার গাছ লাগাইতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? তাহলে এর ক্ষেত্রফল দরকার, 1 বর্গ মিটার ক্ষেত্রফলে আমার খরচ হবে এত টাকা, তাহলে অত দিয়ে ভাগ করে দেব নরমালি। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করব। এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু এখানে একটা বাহুর সাথে আরেকটা বাহুর মিল নাই, তাহলে আমরা যেটা করব অর্ধ পরিসীমা s, অর্ধ পরিসীমা ইনটু এই অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহু বাদ দিব, ইনটু
অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বাদ দিব ইন্টু অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বাদ দিব। এখন আসি অর্ধ পরিসীমাটা কি। পরিসীমা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসবো, এই জায়গায় যাব, এদের যোগফল। তাহলে আমি যদি লিখি পরিসীমা, পরিসীমা হচ্ছে 18 প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে 30, 18 24 30, তাহলে এদের যোগফল কত হবে? 10 আর 20 30 30 30 60 আর হচ্ছে 12, তাহলে 72। তাহলে এইখানে হচ্ছে পরিসীমা পেয়ে গেছি 72, কিন্তু এস হচ্ছে কি অর্ধ পরিসীমা। তাহলে আমার লাগবে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি হবে? এইটার অর্ধেক হবে। তাহলে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমা এস সমান সমান কি এই 72 রে 2 দিয়ে ভাগ দিলে যা হবে, অর্থাৎ 36। এখন হচ্ছে আমরা এইখানে এই যে 36, তারপরে এস এর মান 36 বসাবো। এই যে 36 মাইনাস 18, 36 মাইনাস হচ্ছে 24, 36 মাইনাস হচ্ছে 30। এরপরে এইখানে ভিতরে গুণ করে ক্যালকুলেশন করে আবার সেই বর্গমূলটা করব। এরপরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি আমি দেখেই লিখে ফেলি, যে আমরা এখানে পাবো 256। এখন 256 কত বর্গ না 216 বর্গ মিটার, 16 বর্গ মিটার এটা পাবো। এখন দেখুন 1 বর্গ মিটারে এত টাকা খরচ হয়, তাহলে 216 তে কত হবে? 216 ইন্টু 1.25, এত টাকা খরচ হবে। তাহলে এত টাকা খরচ হলে কত হবে? সেই 270 টাকা খরচ হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারতেছি বুঝছেন? ঠিক এইভাবে আমরা করে ফেলবো, তাহলেই হবে। আশা করি বুঝার কথা, তাই না? এটা পারার কথা। একটা ম্যাথে কত মার্ক থাকে? একটা ম্যাথে 5 মার্ক থাকে। আপনি প্রতিটা ম্যাথের জন্য 5 মার্ক করে পাবেন। 10 থাকে না বললেই চলে। 10 হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু একটা ম্যাথে সর্বোচ্চ 5 থাকে। 5 6 3, এক এক পরীক্ষার ধরন অনুযায়ী এক এক রকম থাকবে। যেমন যদি আপনার 70 নম্বরের পরীক্ষা হয়, এখানে যদি 20 ম্যাথে থাকে, তাহলে ওই ক্ষেত্রে কিছু কিছু অঙ্কে 3 থাকবে। আবার 100 নম্বরের পরীক্ষা হলে ওই ক্ষেত্রে 5 থাকবে, আবার 200 নম্বরের পরীক্ষা হলে 10 থাকবে। এরকম হয় আর কি, ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই ধরনের অঙ্ক পারবো, তাই না? দেখুন আমরা 39 নাম্বার অঙ্কটা দেখি। এটা অনেকের ক্ষেত্রে একটু পেচ লাগতে পারে, সেটা আমরা একটু দেখি। উনচল্লিশ নাম্বার, একটা আয়তাকার বাগানের একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, এবং বাগানটির পরিসীমা, এবং বাগানটির পরিসীমা 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা দেখেন এটা কিভাবে করব সলিউশনটা। এটা যদি একটা আয়তাকার বাগানের হয়, আয়তাকার বাগান হয়, তাহলে আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম x, আর প্রস্থটা ধরে নিলাম y। তাহলে আপনি এখানে লিখবেন দৈর্ঘ্য
দৈর্ঘ্য এক্স মিটার আর হচ্ছে প্রস্থ ওয়াই মিটার। এইটুকু লিখলেন, এইটুকু লেখা শেষ। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে যদি আমরা লিখি, প্রশ্ন মতে এই কথাটা কি লিখছে সেটা একটু দেখার চেষ্টা করুন। এখন হচ্ছে আমরা প্রশ্ন মতে দেখব বা শর্ত মতে দেখব, তাই না? এখন দেখুন এইখানে আপনার কি বলছে এই কথাটা, বাগানের প্রস্থের দ্বিগুণ, বাগানের প্রস্থের দ্বিগুণ, বাগানের প্রস্থের দ্বিগুণ এই যে 2y, এটাই তো লিখলাম। একটা আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, এই যে প্রস্থ আছে y, সেটার দ্বিগুণ লিখছি। একটা আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ সমান সমান কি হবে, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য যা আছে তার চাইতে কি হবে, 10 মিটার বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আপনি বুঝছেন এই কথাটা? একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, এই যে প্রস্থের দ্বিগুণ, এই যে প্রস্থ y, প্রস্থের দ্বিগুণ 2y, তাহলে সমান সমান একটা আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ সমান সমান দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এই যে দৈর্ঘ্য x, দৈর্ঘ্য এই যে ধরে নিয়েছি দৈর্ঘ্য x, x মিটার অপেক্ষা 10 মিটার বেশি, x মিটারের সাথে 10 মিটার বেশি দিয়ে দিলেই কি হয়ে যাবে, আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই কথাটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা একদমই ইজি, বাগানটির পরিসীমা কত, পরিসীমা কি হয় x, এই যে y আবার x, তাহলে পরিসীমা কি হয়, এই যে x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে কি হয় পরিসীমা 2x প্লাস ওয়াই, এটাই তো পরিসীমা। দেখুন 2x প্লাস 2y, সেটাই তো 2x, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই পরিসীমা, একটু আগে দেখে আসছি। এই পরিসীমা কত, 100 মিটার। তাহলে x প্লাস ওয়াই কত হবে, 50 মিটার। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এই যে আমি এখন অঙ্ক হয়ে গেছে বলা যায়, তাই না? অঙ্ক হয়ে গেছে কিভাবে, আমি যদি এই 2x-টা ওইদিকে নিয়ে নেই, এই 10টা যদি এইদিকে আসে, তাহলে আমার কি রয়ে গেল এখানে, x মাইনাস 2y সমান সমান মাইনাস 10, আর এটা কত, x প্লাস ওয়াই সমান সমান 50। এখন আমরা কি করব, বিয়োগ করে দিব, এই দুটো যেহেতু সেম, বিয়োগ করে দিলে কাটাকাটি চলে যাবে, তাহলে বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ বিয়োগ বাদ, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে কত হয়ে যাবে 3y, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 60 হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস দুই সাইড থেকে বাদ দিলাম, এখন 3 নিচে পাঠিয়ে দিলাম, তাহলে y সমান সমান এই যে 60 রে 3 দিয়ে ভাগ করলাম, 3 20 60, অর্থাৎ y এর মান পেয়ে গেছে কি 20। তাহলে যে কোনো একটা সমীকরণে, এই সমীকরণেই বসাই দিই, তাহলে হচ্ছে x প্লাস 20 সমান সমান কত 50, তাহলে x এর মান কত হয়ে যাবে 30। তাহলে এই যে আনসার পেয়ে গেলাম এটা, আর হচ্ছে কি এটা, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আপনাদের 10 মিনিটের একটা ব্রেক দিয়ে আমি একটু পানি খাবো, হ্যাঁ, কারণ হচ্ছে কথা বলতে বলতে অনেকটা গলা শুকিয়ে গেছে। 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 10 মিনিট পরে আবার ফিরে আসতেছি। তাহলে 10 মিনিট পানি খাবো, পানি খাওয়ার পর আবার ফিরে এসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করবো। এখানে মনে হয় 56 পর্যন্ত না কত পর্যন্ত অঙ্ক রয়েছে, আর বাকি অঙ্কগুলো অনেকটাই ইজি, অনেকটাই সহজ, বেশি সময় লাগবে না আমাদের, হয়তো আর 30 বা 40 মিনিটের মতন সময় লাগবে হাইস্ট। তাহলে আমরা বাকি অঙ্কগুলো শেষ করে ফেলবো। আপনি বাকি অঙ্কগুলো বোঝার জন্য অন্তত 10টা মিনিট আবার ওয়েট করবেন। এখন হচ্ছে আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ওকে? তাহলে হচ্ছে 10 মিনিট পরে ইনশাল্লাহ আবার ফিরে আসবো।
আলহামদুলিল্লাহ আমরা আবার 10 মিনিট পর ফিরে আসলাম। আপনারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছেন বা দেখেছেন, বুঝতে পেরেছেন তো সবাই নাকি? দেখুন, আপনার যদি মানে ক্লাসগুলো বোরিং লাগে তাহলে জানাবেন, কারণ হচ্ছে আসলে ক্লাসগুলো বোরিং। এই ক্লাসগুলো এমনিতেই অনেকটা বোরিং পড়াশোনা, কারণ হচ্ছে ম্যাথের হচ্ছে যতটুকু কঠিন অংশ রয়েছে তার মাঝখানে এগুলো হচ্ছে একটা। তো এটা হচ্ছে আসলে বোরিং পড়াশোনাই বলা যেতে পারে, কিন্তু তারপর হচ্ছে ধৈর্য সহকারে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। কোর্সের সবগুলা ক্লাস তো আর সমান ভালো লাগবে না, এটাও সিম্পল। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে একদম পুরো কোর্সটা কমপ্লিট করতে পারলে আপনি ম্যাথমেটিক্স ভালো করা সম্ভব। দেখুন, যে ম্যাথমেটিক্সের যে দুর্বলতা, এটা তো আর একদিনে তৈরি হয় নাই, অনেক দিন ম্যাথ না করার কারণেই তৈরি হয়েছে। আর সেই দুর্বলতা কাটাইতে গেলে আপনাকে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আপনি যখন অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবেন তখনই হচ্ছে আপনি ম্যাথে স্ট্রং হতে পারবেন। আর ম্যাথমেটিক্সে স্ট্রং হতে পারলে চাকরির পরীক্ষায় আসলে আপনি মেন্টালি অনেক বেশি হয়ে যাবেন, প্রিপেয়ার হয়ে যাবেন, এবং হচ্ছে আপনি পরীক্ষার হলে প্রশ্ন দেখে যখন আপনি ম্যাথগুলা পারবেন তখন দেখবেন আপনার অন্য লেখাগুলাও অনেক ভালো হয়ে যাচ্ছে। আপনি ইংলিশও দেখবেন অনেক কিছু পারতেছেন, বাংলাও অনেক কিছু পারতেছেন, জিকেও অনেক কিছু পারতেছেন। বাট যদি ম্যাথ না পারেন তাহলে দেখবেন আপনার পরীক্ষাটা ওভারঅল খারাপ হয়ে গেছে। আর আপনি যদি ম্যাথ পারেন দেখবেন আপনার পরীক্ষাটা ওভারঅল ভালো হয়ে গেছে। ইংলিশে যদি একটু কমও পারেন কিন্তু সেই ক্ষেত্রে কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারবেন। ম্যাথের ক্ষেত্রে তার এটা পসিবল হয় না। এই জন্য ম্যাথটা আপনাকে গুরুত্ব দিতে হবে, ম্যাথে মার্কস কম থাকলেও আপনাকে গুরুত্ব দিতে হবে। ম্যাথমেটিক্সের বিকল্প চাকরি পরীক্ষা আসলে কিছু হতে পারে না, আমি মনে করি। আপনার অবশ্যই এখানে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের তাহলে ম্যাথগুলোতে যাই। আমাদের আরো অনেকগুলো অঙ্ক বাকি রয়েছে, কিন্তু বাট সহজ। এখন যে অঙ্কগুলো রয়েছে এগুলা সহজ, এগুলা অনেক ক্ষেত্রে না করলেও হবে, কারণ হচ্ছে এই অঙ্কগুলা তেমন আসে না। কারণ অলরেডি যে অঙ্কগুলা পরিমাপ থেকে আসে আমরা এগুলা করে ফেলেছি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের প্রথম দিকের অঙ্কগুলো। আমি যেটা বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলাতে হচ্ছে আপনি ফোকাস করবেন। দেখুন, একটা 40 নম্বর অঙ্ক রয়েছে, এটাও অনেকটা ইজি, আপনি দেখলেই পারবেন। আমি আর এটা করে দিচ্ছি না। 40, 41 এগুলা একদমই ইজি টাইপেরই অঙ্ক রয়েছে, এগুলার মনে হয় না করে দেওয়া লাগবে। আচ্ছা, আপনাকে এই যে 41, 42 নাম্বার একটা অঙ্ক রয়েছে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা 42 নাম্বার অঙ্কটাতেই যাব। এই ক্ষেত্রে আপনাকে 3টা ক্ষেত্রফল তো অন্তত জানা দরকার, বা 4টা ক্ষেত্রফল। দেখুন, ত্রিভুজের ক্ষেত্রফল আপনি এইগুলো একটু জেনে নিন। ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো হচ্ছে আপনার জানা থাকা লাগবে। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল দেখুন, আমরা সমকোণী ত্রিভুজ যদি 1 নম্বরে বলি, এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ থাকবে, এটার ক্ষেত্রফল জানি। তাহলে 1 নাম্বার দিয়ে লিখুন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এইটার হচ্ছে এটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা সবাই জানি। এখন আসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একটু আগে দেখছি যেটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এস হচ্ছে অর্ধপরিসীমা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে বিষমবাহু। বিষমবাহু মানে কি? একটা বাহু আরেকটা বাহুর সাথে সমান থাকবে না, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এস কি হবে? এস হচ্ছে, আমি কোথায় লিখি এস, এটারই এস হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি রে 2 দিয়ে ভাগ করব, এ প্লাস বি প্লাস সি করে 2 দিয়ে ভাগ করব, সেটাই হচ্ছে এস। তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি যেটা হবে সেটাই হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি হবে? দেখুন, আপনি মুখস্থ করলে তো থাকবে না, এই জন্য আপনাকে বের করে নিয়ে আসার চিন্তা ভাবনা করতে হবে। আপনি যতই মুখস্থ করেন না কেন, পরীক্ষার হলে গিয়ে ঠিকই ভুলে যাবেন। হয়তো 1 মিনিট নষ্ট হবে, কিন্তু বাট হচ্ছে আপনি একটু বের করে নিয়ে আসার চেষ্টা করুন।
আর বের করে নিয়ে আসার প্রসেস জানার পরে যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে অনেক ভালো। এই যে দেখুন একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এটা ধরে নিলাম, আচ্ছা সমবাহু হইল না তো, তারপর আমরা ধরে নিলাম আর কি সমবাহু, মানে তিনটা বাহুই কি হবে, সমান হবে। হাত দিয়ে আঁকাইলে তার সমান হবে না, তারপরও আমরা ধরে নিলাম এটা একটা সমবাহু। তাহলে এটা হচ্ছে এ, এটাও হচ্ছে এ, এটাও হচ্ছে এ, এই ফুলটুকু হচ্ছে এ, তাই না? সমবাহু হইলে এই ফুলটুকু হচ্ছে এ। এখন ফুলটুকু আছে এইখানেই লিখি, এটাও হচ্ছে এ। এখন আমরা এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, সেটার সাথে মিলিয়ে আমরা এইখান থেকে কাজ করব। তাহলে আমি যদি এটাকে অর্ধেক করে ফেলি, একটা লম্ব টানি, এখানে লম্ব টানলে কি হইলো, এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে এইটুকু কত হয়ে যাবে, এ বাই টু। এইটুকু কত হয়ে যাবে, এ বাই টু। তাহলে এখন সমকোণী ত্রিভুজের আমরা এই যে এইটা হচ্ছে আমার লম্ব, এইখানে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি ভূমি পেয়ে গেছি হাফ এ। এখন আমার উচ্চতা দরকার, এই যে উচ্চতা, এই উচ্চতাটা দরকার। তাহলে আমরা এইটার ক্ষেত্রে উচ্চতা বের করতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা জানি কি, মানে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে হচ্ছে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। আমরা এটা জানি না, অতিভুজ স্কয়ার আমরা এটা জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি হয়, অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে লম্ব হচ্ছে কি আমার বের করতে হবে লম্ব স্কয়ার, তাহলে আমি এটা এইখানেই রাখি, লম্ব স্কয়ার বের করতে হবে। তাহলে ভূমি স্কয়ার মানে কি, এই যে এ বাই টু এটার স্কয়ার, আর অতিভুজ স্কয়ার মানে কি এ এর স্কয়ার। তাহলে আমরা লম্ব স্কয়ার যেহেতু বের করব, তাহলে এই লম্ব স্কয়ারটা আমি এইদিকে রাখলাম, লম্ব স্কয়ার, আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, এবং হচ্ছে এইখানে এই যে স্কয়ার, আর ওই পাশে গিয়ে আমি একটু ক্যালকুলেশনও করে দিলাম, এই যে উপরেরটাও স্কয়ার নিচেরটাও স্কয়ার করে দিলাম এবং বিয়োগ হয়ে গেল, তাহলে এ স্কয়ার বাই 4। এখন যদি আমি এইখানে আরো একটু ক্যালকুলেশন করে দেই, আরো একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে হচ্ছে লসাগু করলাম 4, তাহলে 4 স্কয়ার থেকে আমরা যদি এ স্কয়ার বাদ দিই তাহলে হচ্ছে কি 3a স্কয়ার। তাহলে লম্ব কত হবে, রুট করে দিতে হবে, রুট করে দেব। অতএব লম্ব, অতএব এইখানে আমরা লম্ব পাবো কি, রুট ওভার করে দেব ওই যে 3a স্কয়ার বাই 4। তাহলে উপরেরটা কি থাকবে, √3, আর এই যে এ স্কয়ার, আর এটা হয়ে যাবে এ, আর নিচে হবে কি 4। তাহলে আমরা এখানে লম্বও পেয়ে গেলাম, লম্ব কত পাইলাম, √3a বাই 4। এটা আপনি আরো দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন যখন আপনার প্র্যাকটিসে থাকবে, হ্যাঁ, কারণ এইগুলো তো আর লেখার দরকার নেই, এখান থেকে দেখে দেখে জাস্ট এক লাইন ক্যালকুলেশন করলেই ওইটা বের করে ফেলা যায়। তাহলে আপনি এইখান থেকে কি করবেন, এই লম্ব বের করে ফেলবেন। এখন লম্ব যখন বের হয়ে গেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখন বের করা সম্ভব, কারণ হচ্ছে এই লম্ব বের হয়ে গেলে এখন হচ্ছে আমরা এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজের অর্থাৎ এই ত্রিভুজটারই আমরা কি জানি, এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করা যাবে। তাহলে হাফ বের করলাম, ভূমি কত, এখানে এই যে ভূমি হচ্ছে এ, এই যে ভূমি এই পুরাটুকু, কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা পেয়ে গেছি, উচ্চতা কত, √3a বাই 2। এটা 4 কেন দিছি, √3a বাই 2, কারণ রুট ওভার করলে 2 হবে না। তাহলে আমি ওই জায়গায় মনে একটু ভুল লিখছিলাম। দেখুন আমাদের লম্বটা এসেছিল এই যে এরকম, লম্ব এসেছিল যে √3a স্কয়ার বাই 4। তাহলে এইটাকেও তো রুট করতে হবে, তাহলে নিচেরটা হবে 2 আর উপরেরটা হবে কি √3, আর এ কাটা গিয়ে এটা হবে। তাহলে এখানে আমি হয়তো ভুল লিখেছিলাম, আচ্ছা যাই হোক, এটা দেখুন। তাহলে এইখানে এটা √3a বাই 2, আর এইটা হচ্ছে কি এ। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কি, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে কি এই যে এটা √3a বাই 2। এখন হচ্ছে আপনি এটা একটু কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করেন, যে √3 আর এই যে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর এইখানে হচ্ছে a স্কয়ার। এখন যদি আপনি এটা মনে রাখতে পারেন তাহলে ভালো, আর মনে না রাখতে পারলে আপনি হচ্ছে ক্যালকুলেশন করে করে নিয়ে আসবেন। এটাই হচ্ছে মেইন প্রসেস আসলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আপনারা নিজে নিজে চেষ্টা করেন তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন কিনা।
দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে একটু বের করতে পারবেন? দেখুন একই সিস্টেমে আমরা আগাবো, আমাদের সেম কাজটা কি হবে, একই সিস্টেম হবে। আমি একটু কাজ করে দেখি, দেখুন আপনি কতটা সহজে বের করতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, তৃতীয় বাহুটা সমান হবে না, এই বাহুটাও সমান, এটা তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হবে, আর এইটাকে ধরলাম বি, এই ভূমি হচ্ছে বি, তাহলে ভূমি বি হয়ে গেছে। এখন আমার এই লম্বটা বের করা লাগবে, লম্বটা জাস্ট জানি না, তাই না? এই ভূমি তো বি পেয়ে গেছি, লম্বটা পারলেই আমার অঙ্কটা মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে। এই যে হাফ ইনটু, এই যে ভূমি তো বি পেয়ে গেছি, এখন উচ্চতা দরকার, এইখানে আমরা কি বসাবো, উচ্চতা বসাবো। তাহলে আমার এই উচ্চতাটা বের করা লাগবে। আমরা সেম ভাবে আমরা কাজ করি, এটা হয়ে গেছে কি b/2, এইটুকু, তাহলে এটাও হয়ে গেছে কি b/2, কারণ বিরে অর্ধেক করে দিছি। এখন আমার এই লম্ব দরকার, তাহলে আমি এইখানে আমি লিখতেছি, দেখুন এই যে এইদিকে লম্ব, আমরা সেই নিয়মটা জানি, অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার সমান সমান হয় অতিভুজ থেকে ভূমি স্কয়ার বাদ দিলে, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার। তাহলে লম্ব কি হবে, রুট ওভার, আমি এটা আপনি নিজে নিজেই বুঝে করে ফেলতে পারবেন, লম্ব হবে কি রুট ওভার অতিভুজের স্কয়ার, এই যে অতিভুজের স্কয়ার বিয়োগ করে দিব কি ভূমির স্কয়ার, এই যে b/2, এটা বিয়োগ করে দেব। তাহলে এখন এর ভিতরে ক্যালকুলেশনটা করব, এর ভিতরে ক্যালকুলেশনটা করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, এখন রুট ওভার, এই যে দেখুন নিচে 4ই থাকুক, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি হচ্ছে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে লিখে ফেলি, নিচেরটা 2ই থাকুক, উপরেরটা 4a স্কয়ার মাইনাস b স্কয়ারই থাকবে, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে লম্ব, আমি লম্ব পেয়ে গেছি, লম্ব হচ্ছে কি রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, লম্ব পেয়ে গেছি। তাহলে আমি লম্বটা লিখে ফেলি, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। তাহলে এখন আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াইলো, এই যে 2 আর 2 গুণ করলে এই যে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু নরমালি মনে রাখা খুব কঠিন, তাই না? কারণ এটা মনে থাকবে না, এটাই নরমাল, আপনারও মনে থাকবে না, আমারও মনে থাকবে না, বা কারোরই মনে থাকবে না। কিন্তু যারা নিয়ে আসবে এরকম খুব কম ক্যালকুলেশন করে মানে সাইড নোট করে, সে খুব দ্রুত এটা নিয়ে আসতে পারবে। আর যারা মনে রাখতে পারবে এটা খুব কম সংখ্যক, বা পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার দিন সকালে যদি রিভিশন দিয়ে যায়, বা 1 সপ্তাহ আগে রিভিশন দেয়, তাহলে হচ্ছে অন্য বিষয়। তাহলে এই ক্ষেত্রে আপনাকে দুইটা গুরুত্ব দিয়ে মনে রাখতে হচ্ছে, এই দুইটা, এই দুইটা, বাকিগুলো তো আপনি পারেন। তাহলে এই দুইটাই হচ্ছে আপনার একটু ঝামেলার বিষয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি √3/4, √3/4 এর স্কয়ার। আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি b/4 রুট ওভার, এটা বেশি বড়, তাহলে এখানে দিলাম কি এই যে এটা এ, যেটা বেশি বড়, যেটা সমান, অর্থাৎ দুইটা সমান থাকে না, ওই সমানেরটার স্কয়ার মাইনাস অসমানেরটা স্কয়ার, মাইনাস এটা হচ্ছে অসমান, এটা হচ্ছে সমান না, বাট এইখানে তো দুইটা সমান ছিল, এটার স্কয়ার। তাহলে এই দুইটা মনে রাখতে হবে, এই দুইটা মনে রাখলে আপনি হচ্ছে ম্যাথগুলা পারবেন। এই দুইটা যদি মনে রাখেন আপনি ম্যাথগুলা পারবেন। আচ্ছা, আমার হচ্ছে একটা কল আসতেছে বারবার, আমি একটু কথা বলে নেই 1 মিনিট। ওয়েট। হ্যালো, হ্যাঁ বলো। এই তো আছি, ভালোই, ভালো আছো? আমি এই যে ক্লাস নিতেছিলাম অনলাইনে। হ্যাঁ, 10টা থেকে নিতেছিলাম। না না, ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে কল দিতে হলে তোমারে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই অঙ্কগুলো এভাবে করতে পারবো। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই সূত্রগুলা জানা থাকলেই তো হয়ে গেল, আদার্স তো আর কোনো প্রবলেম নাই। এখানে তো মেইন প্রবলেমটা সূত্রই, তাই না? এইখানে মেইন প্রবলেম হচ্ছে সূত্র, সূত্রটুকু জানলে আপনি পারবেন আশা করি। হ্যাঁ, তাহলে এইখানে দেখুন ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলা লাগবে। এই সূত্রগুলা দিয়ে করলে যদি আপনি 42, 43, 44 এগুলো সবই পারবেন। এখন হচ্ছে আমরা 47 নম্বর অঙ্কটা করি তাহলে। 47 দেখুন, আমরা এই অঙ্কটা করব। দেখুন আপনি এইখানে সবগুলো অঙ্ক পারবেন, এইগুলা তেমন কোনো ঝামেলার না। আচ্ছা আমরা 45 করি আগে, তারপরে 47টা দেখি। 45 একটি আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ। দেখুন একটি আয়তাকার আমি আগেই বলতেছি এই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে তারপর অঙ্ক পারার জন্য এগুলো আপনি করে ফেলবেন। হ্যাঁ, গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গড়ের পরিসীমা 40 মিটার হলে গড়টির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? গড়টির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, এইটা হচ্ছে একদমই নরমাল একটা সিস্টেম। দেখুন আপনি জাস্ট এইটাই বলবেন। দেখুন একটা আয়তাকার গড়ের প্রস্থ, এই দেখুন আয়তাকার গড়ের প্রস্থটা লিখুন এখানে। প্রস্থ, আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3, দৈর্ঘ্যের 2/3। একটা আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3। তাহলে এই যে দৈর্ঘ্যটা যেটা আছে, এই দৈর্ঘ্যের 2/3, এই যে 2/3। একটা আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3। তাহলে দেখুন একটা আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3। তাহলে একটা আয়তাকার গড় যদি আমাদের এমন হয়, এটার দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম, দৈর্ঘ্যটা কি এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হয়ে যাবে দৈর্ঘ্য, মানে এই যে আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3। তাহলে আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এক্স ইন্টু 2/3 সমান সমান কি হবে? 2x/3। তাহলে আয়তাকার দড়ের প্রস্থটাও পেয়ে গেলাম। এই যে প্রস্থ হচ্ছে 2x/3। এখন এই গড়টির পরিসীমা, তাহলে আমরা পরিসীমা বের করে ফেলি। পরিসীমা সমান সমান কত হবে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে। তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে এক্সি, এই যে দৈর্ঘ্য যেহেতু এক্স হচ্ছে এক্সি, আর এই যে ওয়াইটা হবে কি? প্রস্থটা কি? এই যে এইটুকু 2x/3। এইখানে আপনি এক্স প্লাস ওয়াই না লিখে আপনি বাংলা কথাটা লিখেন, তাহলে আপনার বুঝতে আরো সহজ হবে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখুন আপনার জন্য আরো সহজ হয়ে গেল। তাহলে এটা পরিসীমা ছিল, পরিসীমায় লিখেন। এখন দেখুন পরিসীমা কত? পরিসীমায় যে এখানে দেওয়া আছে 40, আর এইখানে এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো। 40 রে 2 দিয়ে ভাগ করে দেবে, এটা 2ই থাকুক। এইখানে হচ্ছে আমরা 3 লসাগু নিয়ে নিলাম, 3x প্লাস 2x। তাহলে এটা এদিকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে 20, আর 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 20 60। তাহলে এইখানে হচ্ছে 5x। তাহলে x এর মান কত? x এর মান 12, অর্থাৎ x হচ্ছে 12 মিটার। x হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে প্রস্থ কত হবে? এই যে 12 দুগুণে 24, তাহলে 3 8 24, তাহলে এখানে 8 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। হ্যাঁ, x হচ্ছে এত মিটার, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে 8। এখন ক্ষেত্রফল বের করতে বলতেছে। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
তাহলে 12 ইন্টু 8 অর্থাৎ 8 12 96, এটাই হচ্ছে কি ক্ষেত্রফল বর্গ মিটার। বুঝতে পেরেছেন? তাহলে এই অঙ্কগুলো সহজ না? এত সহজ অঙ্ক আসলে পরীক্ষায় দিবে না, বুঝছেন? এই অঙ্কগুলো দিবে না, তো এই অঙ্কগুলো করেও আসলে তেমন লাভ নাই, কারণ এই অঙ্কগুলো দিবে না, এই অঙ্কগুলো সবাই পারে আসলে। তাহলে আমরা একদম লাস্ট একটা অঙ্ক চলে যাচ্ছি, 50 নাম্বার। কারণ হচ্ছে এই অঙ্কগুলো তেমন বেশি একটা আসে না। ওই যে আরেকটা পার্সেন্ট দিয়ে আছে, ওইটা আপনি করবেন, কারণ হচ্ছে আমি ঐকিক নিয়ম করাইছি, তো ঐকিক নিয়ম পারলে ওইটা ভালো করে পারার কথা। আর ঐকিক নিয়মের অঙ্ক না দেখে থাকলে আপনি প্লে লিস্ট থেকে আগে দেখে নেবেন। এখন দেখুন আমরা 50 নাম্বার করে, আচ্ছা লাস্ট না, আরো আমরা 2টা অঙ্ক করব। আমরা হচ্ছে এটা 50 নাম্বারের পরেও আরেকটা অঙ্ক করব, বা এরপর আরেকটা অঙ্ক করতে পারি। আচ্ছা 50 নাম্বারটা দেখি। দেখুন রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল, একটি রম্বসের একটি রম্বসের একটি রম্বসের একটি কর্ণ, একটি রম্বসের একটি কর্ণ হচ্ছে 10 মিটার, এবং ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার। অতএব পরিসীমা কত? পরিসীমা কত? দেখুন একদম সহজ অঙ্ক না? পরিসীমা কত? কিন্তু বাট এইটাই ইম্পর্টেন্ট আছে। কেন ইম্পর্টেন্ট আছে? কারণ আপনি ক্ষেত্রফল না জানলে তো আপনি পরিসীমা বের করতে পারবেন না, আপনার ক্ষেত্রফল জানা লাগবে। এই অঙ্কটা কঠিন আছে এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আপনার আগের মাঝখানে কয়েকটা অঙ্ক যে বাদ দিলাম, ওইগুলো তেমন বেশি একটা দরকারও নাই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট লিখে রাখুন, হ্যাঁ, কারণ এই অঙ্কটা আসতে পারে। মনে হবে প্রশ্নটা দেখে সহজ, কিন্তু অ্যাকচুয়ালি সহজ না। একটি রম্বসের কর্ণ হচ্ছে 10 মিটার। একটি রম্বসের কর্ণ, 2টা কর্ণই সেম হবে, যেহেতু রম্বস। একটি রম্বসের কর্ণ হচ্ছে 10 মিটার, নাকি 2টা? আচ্ছা এটা রম্বস বলছে, বর্গের কর্ণ সেম, রম্বসের কর্ণ তো সেম না। রম্বসটা চিনছেন? এই যেটা বর্গের বাঁকানো যেটা থাকবে, মানে সবগুলা বাহুই সেম। এই যে এইটা হচ্ছে একটা কর্ণ D1, এটাকে আমরা D1 বললাম, আর এটা হচ্ছে আরেকটা কর্ণ। তাহলে বর্গ হইলে কর্ণ সেম হবে, রম্বস হইলে তো কর্ণ ভিন্ন হবে, বুঝছেন? তাহলে একটা রম্বসের কর্ণ দেওয়া আছে, এখন ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আরেকটা কর্ণ বের করা যাবে, তাহলে D2 বের করা যাবে। এখন পরিসীমা বের করতে হবে, এই জায়গা থেকে পরিসীমা বের করতে হবে। তাহলে এইখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলোও বের করতে হবে, এইখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলোও বের করে ফেলতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি, দেখি। দেখুন আমরা একটা অঙ্ক শুরু করতেছি, যে এটা যদি একটা রম্বস আঁকাই, এই বাহুগুলা সবগুলাই সেম, এখানে হয়তো আঁকানো হয় নাই, কিন্তু বাহুগুলা সবগুলোই সেম। এটা আর হচ্ছে আরে মাঝখান দিয়ে যাবে এটা, ওকে। তাহলে এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2। তাহলে রম্বসের ক্ষেত্রফল জানতে হবে। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা আপনাকে মনে রাখতে হবে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয় কি হবে? D1 ইন্টু D2। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 120 দেওয়া আছে। তাহলে রম্বসের ক্ষেত্রফল 120 দেওয়া আছে, এইখানে হাফ, আর এইখানে D1 D2 এর মানটা ধরলাম আমরা, দেওয়া আছে কত? 10। যে কোনো একটা দেওয়া আছে, একটা দেওয়া নাই, ওইটা একটা দিলেই হবে 10। তাহলে এটা যদি করি, তাহলে কত হয়ে যাবে? এদিকে গুণ করলে হবে যাবে 240, আর ভাগ করব তাহলে হয়ে যাবে 24, তাই না? এটা দিয়ে যদি গুণ করি 120 আর 120, তাহলে হয়ে যায় কত? 240। আচ্ছা, তারপরে এটারে ভাগ করলাম হচ্ছে 10 দিয়ে, তাহলে এটা হয়ে গেল কি? D2 হয়ে গেল 24। তাহলে হচ্ছে আমরা এইটুকু পেয়ে গেলাম, ওকে। আমরা এইটুকু পেয়ে গেলাম।
তাহলে আমরা এইটুকু পাওয়ার পর এখন আমরা যে কাজটা করব, দেখুন এইটুকু পাওয়ার পর একটা উপপাদ্য রয়েছে, ক্লাস 7-এ থাকতে আপনি পড়েছেন অবশ্যই আগের পুরাতন বইটাতে। ওইখানে একটা উপপাদ্য রয়েছে, এই যে যে রম্বসের কর্ণ আছে না, এই কর্ণগুলা কি করে রম্বসকে একটা সমকোণী ত্রিভুজে রূপান্তর করে দেয়। এই কর্ণগুলা হচ্ছে একদম সমান ভাগে ভাগ করে তো ভাগ করেই, এবং এইটাকে সোজা করলেই একদম সমকোণী ত্রিভুজে রূপান্তর হয়ে যায়। মূলত এটাই হচ্ছে একটা উপপাদ্য ছিল, যে প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ফেলবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটু বলি যে এই যে এই ক্ষেত্রে দেখুন, এই যে এইখানে এটা কি হয়ে যাবে, একটা সমকোণ হয়ে যাবে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই কথাটাই এখানে বলা রয়েছে। তাহলে রম্বসের কর্ণদ্বয় দেখুন, এই যে রম্বসের যে কর্ণদ্বয় আছে না, এই রম্বসের কর্ণদ্বয় যদি আমি এই যে ত্রিভুজটা নিয়ে এই কাজ করি, এটা দেখুন তো এইখানে একটা সমকোণ তৈরি হবে না, এটা একটা সমকোণ তৈরি হবে। তাহলে দেখুন তো, আপনাকে যদি আমি বলি এটা হচ্ছে কত মিটার, এটা হচ্ছে 24 মিটার, আর এটা কত মিটার, এটা হচ্ছে 10 মিটার। এখন দেখুন তো এইটুকু কত হবে, এইটুকু কত হবে, এইটুকু হবে 12, আর এইটুকু কত হবে, এইটুকু হবে 10। আপনি এটা বুঝছেন, এইটুকু হবে 5। কেন? কারণ হচ্ছে যে সমানভাবে বিভক্ত হয়ে গেছে। এইখানে এই ফুলটুকু যদি 10 হয়, এইটুকু 5 হবে। এই ফুলটুকু যদি 24 হয়, তাহলে এইটুকু 12 হবে। তাহলে এখন এই অতিভুজ বের করে ফেলা যাবে না? অতিভুজ বের করে ফেলা যাবে। ঠিকভাবে এটা কত হবে, 12 হবে। তাহলে এইখানে এই যে এটা অতিভুজ বের করে ফেলা যাবে। ঠিকভাবে এটা 5 হবে, তাহলে এটার অতিভুজ বের করে ফেলা যাবে। ঠিকভাবে এটা হলে এটার অতিভুজ বের হবে। তার মানে কি, সবগুলোর অতিভুজ কি, মানে বাহুগুলা কি সেম, একটা বাহু বের করলেই হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা ওই বাংলা কথাটা লিখব, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণী ত্রিভুজ তৈরি করে। এটা কি হবে, সমকোণী 4টি ত্রিভুজ তৈরি করে, এটাই বলতে পারি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এই অতিভুজের স্কয়ার, অর্থাৎ অতিভুজ বের করতে চাচ্ছি। অতিভুজের স্কয়ার ওইটা রুট করে দিব, ওই পাশে চলে যাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান এটা 12 আর 5 ওই যে 144 আর 25 যোগ করলে হবে 169, রুট করে দিলে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে এইটাও 13, এটাও 13, এটাও 13, এটাও কত, 13। তাহলে পরিসীমা কত হবে, 4-13। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম। পরিসীমা কত হবে, পরিসীমা হবে 4 × 13। তাহলে 4-13 কত, 52। তাহলে এই 52 মিটার পরিসীমা হবে, 52 মিটার। ওকে, আমরা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে বৃত্ত রিলেটেড। বৃত্ত রিলেটেড অঙ্কগুলো পারবেন। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার, এটা জানলেই হবে। হ্যাঁ, এইটুকু জানলেই হবে। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। পায়ের মান আপনাকে একটু মনে রাখতে হবে, পাই মনে রাখবেন 3.1416, এইটুকু মনে রাখবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পায়ের মানটা বসায় তারপরে আর যা দেওয়া থাকবে সেটাতে গুণ করলেই হবে। তাহলে মনে হয় আমার বাকি অঙ্ক দুইটা করে দেওয়া লাগবে না। তারপরে আমরা এইখানে আর কোন অঙ্ক করতে পারি? আচ্ছা, আমাদের 61-66 নম্বর অঙ্ক রয়েছে, আমরা যে কোনো একটা করলে করতে পারি। আচ্ছা, আমরা 61 নম্বর অঙ্কটা করি। 61, এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক। এরপরে আর এই চ্যাপ্টারের অঙ্ক দরকার নাই, আপনি হচ্ছে আপনার মতো করে এই চ্যাপ্টারটা পড়ে নেবেন পুরোপুরি। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গের ক্ষেত্রফল
বৃত্তের ক্ষেত্রফলের সমান, বৃত্তের ক্ষেত্রফলের সমান, বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করতে বলতেছে। দৈর্ঘ্য বের করতে, দৈর্ঘ্য কত? দেখুন একদম সহজ প্রশ্ন না, আপনি পারবেন। দেখুন কিভাবে পারবেন, বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলেন, ওইটাই আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে বলতেছে, তাহলে এটা একদম ইজি একটা ব্যাপার। কেন? কারণ দেখুন বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান বসাবো আর এর মান বসাবো, স্কয়ার করে দেব, তাহলে 3.1416 ইনটু আর কত, এই যে 14 স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে আমি সেটা একটু দেখে নেই, বা আপনি করে নেবেন হাতে হাতে, বা যেটাই পারেন যেভাবে পারেন এটা করে নেবেন। তাহলে এইটা হবে হচ্ছে 24.81, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এইটুকু, তাহলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এটা আমরা পাইলাম। বৃত্তের ক্ষেত্রফল এত হবে না, আরো বেশি হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এইখানে মনে হয় একটু ঝামেলা হয়েছে, বা বৃত্তের ক্ষেত্রফল আর ক্যালকুলেশন বেশি হওয়ার কথা, সেটাই। যাই হোক, এই বৃত্তের ক্ষেত্রফল এইভাবেই রাখলাম। ধরুন এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল সমান সমান এত বলতে পারি, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি এ স্কয়ার, তাহলে এ স্কয়ার সমান সমান কত হবে, এই যে 3.1416 ইন্টু 14 স্কয়ার, তাহলে এ কত হবে, এ হবে রুট ওভার করে দেব 3.1416 ইন্টু 14 স্কয়ার। যদি পরীক্ষায় আপনার ক্যালকুলেটর নিতে না দেয়, আর যদি অনেক বেশি ঝামেলাও লাগে অঙ্কগুলোর ক্যালকুলেশন করতে, তাহলে আপনি এইটুকুই করে দিবেন, তাহলেও একটা আশা করা যায় যে একটা পার্শিয়াল মার্ক পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এইখানে ক্যালকুলেশন করে মেইন রেজাল্টটা বের করে দেওয়া। এইখানে হচ্ছে এ এর মান, এখানে ক্যালকুলেশন করে মেইন রেজাল্টটা বের করে দিবেন। আচ্ছা যাই হোক, এইখানে অঙ্ক জটিল না, ক্যালকুলেশন গুলো একটু কঠিন, তাহলে আপনাকে শিখতে হবে ক্যালকুলেশন। আজকের ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, যারা পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন বা এখান থেকে দেখবেন। আর আগের ক্লাসগুলো যারা করেন নাই তারা হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেল থেকে করে নিয়েন। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেল থেকে করে নিয়েন, তাহলেই হবে। আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, 01876142101 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, আমি গ্রুপে অ্যাড করে দেব। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না, কারণ কল দিয়ে আসলে সবার সাথে কথা বলা পসিবল না। আর আপনার কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, সেটা আমিও প্রবলেম সলভ করে দেওয়া আসলেই অনেকটা কঠিন ব্যাপার স্যাপার, কারণ হচ্ছে আমার এতটা টাইম নাই যে আপনার সবগুলো প্রশ্ন আমি ধরে ধরে সলভ করে দেব। আপনারা নিজেরা ওই গ্রুপে সমাধান করে নেবেন। আপনি একটা প্রবলেম পারেন, কাউকে সমাধান করে দেবেন, আপনার একটা প্রবলেম অন্য কেউ সমাধান করে দেবে, এটাই হচ্ছে, এর জন্যই আসলে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা। আদারওয়াইজ তার তেমন কোনো দরকার নাই। আর নোটিশ গুলা দেওয়ার জন্য, কখন ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে, কিভাবে কোন টাইমে ক্লাস নেব, সেটাই। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা বীজগণিত দিয়ে শুরু করব, আবার লাস্টের দিকে যে পাটিগণিতের চ্যাপ্টার গুলো রয়েছে ওইগুলো শেষ করব। এভাবে আমাদের কোর্সটা শেষ করে দেবো। আজকে বলা যেতে পারে একদম কোর্সের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, প্রায় হচ্ছে অর্ধেক শেষ বা অর্ধেকের বেশি শেষ। আর তেমন বেশি নাই, কারণ বীজগণিত যথেষ্ট পরিমাণ সহজ পাটিগণিতের চাইতে। হ্যাঁ, আপনারা সবাই হয়তো জানেন। তাহলে আমাদের বীজগণিত খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।